মনু স্যার। হ্যাঁ স্যার, হেয়ার স্টাইল করবেন না কিছু বলবেন? ওহো, কিছু কমু। আচ্ছা স্যার, কি অবস্থা? অনেকদিন পর সামনে দাঁড়াইছেন কেন? আপনারা দুই লেজেন্ডের সাথে আজকে আমি জয়েন করলাম, এটা আমার সৌভাগ্য। একই সাথে ঈদের পরে আমার প্রথম ক্লাস এবং 47তম লিখিত ব্যাচের ক্লাস নিলেন। যাই হোক স্যার, লিখিত ব্যাচের ক্লাস নিচ্ছেন, পাশাপাশি হচ্ছে আজকে স্যারকে আমি বললাম যে স্যার আজকে একটা অসাধারণ ক্লাস লাগবে। তা হঠাৎ করে স্যার বলতেছে যে স্যার সংগঠন সদর দপ্তর গুলো আসলে সাধারণত স্টুডেন্টরা মনে রাখতে পারে না। সো আমি চাই স্টুডেন্টদেরকে এমন ভাবে জিনিসগুলো মনে রাখার কিছু কৌশল দিতে, যাতে করে তারা সারা জীবনের জন্য জিনিসগুলোকে আলিঙ্গন করে এবং অসাধারণ কিছু কৌশলের মাধ্যমে যাতে করে পরীক্ষার হলে সবকিছু মনে রাখতে পারে। সো এরই ধারাবাহিকতায় স্যার কিন্তু সুন্দর সুন্দর করে স্লাইড বুঝাইছে, অর্থাৎ সংগঠনের সদর দপ্তর মনে রাখার যে কৌশলগুলো, অসাধারণ কৌশলগুলো আন্তর্জাতিকের উপর, সেগুলো কিন্তু স্যার সুন্দর করে অ্যাডজাস্টিং করে রাখছে। কথা বুঝতে পারছেন? সো স্যারকে অসংখ্য ধন্যবাদ যে এরকম একটা অসাধারণ ক্লাস স্যার উপস্থাপন করবেন আমাদের সাথে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্যারের ক্লাস আপনারা এর আগেও করেছেন, দেখেছেন কতটা অ্যামেজিং টাইপের হয়। সো আজকেও ক্লাসটা করলে আশা করছি অনেক বেশি মজা পাবেন। সো কলিজার ভাই বোন, সব শেষে সবার কাছে একটাই রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে সবাই আমরা লাইভ ক্লাসটাকে কি করব, একটু শেয়ার করে দিব। আর পাশাপাশি যারা আমরা এখন পর্যন্ত জয়েন করেছি, বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষী যারা আছে, তাদেরকে সবাইকে আমরা কি করব, মেনশন করব। এবং সর্বোচ্চ শেয়ারকারী এবং মেনশনকারী নাসির স্যারের নাদুস নাদুস কিউট যে বইটা আছে, সেই বইটা কিন্তু আজকে গিফট হিসেবে পাবে। ঠিক আছে? এর মধ্যে আমরা মাঝখানে গিফট বন্ধ করছিলাম, কিন্তু আজকে আবার গিফট চালু করলাম। অর্থাৎ আজকে যে সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশনকারীর মধ্যে থাকবে, সে কিন্তু আমাদের নাসির স্যারের যে কিউট নাদুস নাদুস বইটা, এটা কিন্তু কমেন্টগুলো পড়েন। হ্যাঁ স্যার। আচ্ছা, কে কোন জায়গা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন, আর আপনার বন্ধুদেরকে মেনশন করে দেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা কিন্তু স্যার আপনাদের নিবে। আর এই যে সবুজ স্যার কিন্তু ঢাকা ইউনিভার্সিটির, এবং সে কিন্তু পরাপর 2টা বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছেন, এবং সে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক ডিপার্টমেন্ট থেকে কিন্তু তিনি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন। ঠিক আছে? এবং তিনি কিন্তু 2টা বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছেন, এবং তিনি কিন্তু আপনাদের জন্য চমৎকার একটা বিষয় আমাকে দেখিয়েছেন যে স্যার আমি আজকে জেনেভা, সুইজারল্যান্ড অর্থাৎ সদর দপ্তরগুলো কিভাবে নিনজা টেকনিকের মাধ্যমে মনে রাখা যায়, এই জিনিসগুলো আমি আজকে লিখে লিখে বুঝিয়ে দিব। তাতে আমাদের স্টুডেন্টরা কি অনেক উপকৃত হবে, কারণ এখান থেকে সদর দপ্তর থেকে বিসিএস পরীক্ষা এবারও অনেক প্রশ্ন আসছে, তাই না স্যার? স্যার আমি একটু থামাই আপনাকে, এবারও কিন্তু 4-5টা কোশ্চেন আসছে, এবং আমরা যদি 45তম বিসিএস এর কোশ্চেন দেখি, আচ্ছা আচ্ছা, এই যে সদর দপ্তর সংগঠন থেকে কিন্তু 7টা কোশ্চেন আসছে, মানে আমরা বলতে পারি সবচেয়ে বেশি কোশ্চেন এখান থেকে আসে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন স্যার কিন্তু বলছে তাই এমন কোনো জব নাই, শুধু বিসিএস জন্য গুরুত্বপূর্ণ, সবার জন্য। এখানে আপনি যত চাকরি পরীক্ষা বলেন, বাংলাদেশের যত চাকরি পরীক্ষা, সব চাকরির পরীক্ষা কিন্তু এখান থেকে অবশ্যই। আর এগুলো তো ভাই বোনেরা ধরে, অবশ্যই ভাই বোনেরা ধরে যে সদর দপ্তরগুলো কিন্তু আমাদের যারা 10 থেকে 20তম গ্রেডে পরীক্ষা দিবেন, আমি দেখেছি সেখানে কিন্তু সদর দপ্তর আসেই। ঠিক আছে? ইলাবোরেশন থেকেও আসে এবং সদর দপ্তর আসে। যারা 10 থেকে 20তম গ্রেডে পরীক্ষা দিবেন, যারা ফুডে পরীক্ষা দিবেন, রেলে পরীক্ষা দিবেন, এবং হাইকোর্টের যে পরীক্ষা দিবেন, ফুডে যারা পরীক্ষা দিবেন, তাদের কিন্তু এখান থেকে প্রশ্ন লিখিত পরীক্ষাও আসবে, প্রিলিতেও আসবে। সুতরাং সদর দপ্তর যারা মনে রাখতে পারেন না, তাদের জন্য আজকে কিন্তু স্যার কিন্তু চমৎকার নিনজা টেকনিক গুলো দেখিয়ে দিবে, যার মাধ্যমে আপনি এই সদর দপ্তরগুলো মনে রাখতে পারবেন। ওকে স্যার, এখন আর আগের মতো লাইভ স্টুডেন্ট থাকে না কেন? এটা সব গ্রুপই থাকে না কেন? গরম পড়ছে তো। আর কত, যখন স্টুডেন্ট পড়াশোনা করে কখন জানেন, যখন দেখবেন এখন একটা যদি মনে করেন প্রাইমারি সার্কুলার দেন, দেখবেন ধুমাইয়া 2000-3000 উঠে যাবে। যদি নিবন্ধন সার্কুলার দেয় ধুমাইয়া উঠবে। এখন একটা বিসিএস সার্কুলার দেখবেন ধুমাইয়া ক্লাস করবে। আবার রেলের পরীক্ষা, ফুডের পরীক্ষা ডেট দেখ না, দেখবেন ধুমায়া স্টুডেন্ট ক্লাস করবে। কিছু কিছু স্টুডেন্ট আছে কি জানেন, ওই মানে যখন শুনবে যে একটা সার্কুলার দিবে তখন ক্লাস করবে, নতুবা করবে না। বারবার ফোন দেয়, স্যার দেখেন না কিছু কিছু স্টুডেন্ট কিন্তু আমাদের কমেন্ট করে, স্যার প্রাইমারি নতুন সার্কুলার কবে দিবি? তাহলে সে ক্লাস করবে, নতুবা করবে না। স্যার নিবন্ধনে আমার নতুন সার্কুলার কবে দিবি? এরকম আছে কিছু আছে না মহিলারা, যাদের 8-10টা বাচ্চা থাকে, তারা ওই বাচ্চা সামলায়, এই খেয়াল থাকে না যে চাকরি পরীক্ষা পড়তে হবে। কিন্তু এখন যারা মূলত ক্লাস করে তারাই কিন্তু প্রকৃতি, তারা চিন্তা করছে বিসিএস পরীক্ষা খারাপ হয়েছে, সমস্যা না, আবার বিসিএস পরীক্ষার প্রস্তুতি নেই, আবার চাকরি পরীক্ষার প্রস্তুতি নেই। কিন্তু যারা এবার বিসিএস পরীক্ষা দেওয়ার হাল ছেড়ে দিচ্ছেন যে আমার শেষ, ডেড ওভার, এরা শেষ। আবার যারা অনেক এলাকায় এখন বিদ্যুৎ নাই,
বিদ্যুৎ থাকে না, এই জন্য সমস্যা হয়। আর প্রচন্ড গরম, কিসের ক্লাস করবে? ঠিক আছে, গরমে তো আর শরম থাকে না, বুঝছেন? এখন এই জন্য কিন্তু বাংলাদেশে যত অনলাইন প্ল্যাটফর্ম দেখবে সবাই একটু আগের মতো আর হয় না, একটু কম। এর মূল কারণ হলো এটাই। নতুন সার্কুলার যখন পাবে, এটার নাম বাঙালি, বুঝছেন না? বাঙালি কখন পড়াশোনা করবে? যখন একটা সার্কুলার পাবে তখন পড়াশোনা করবে, আদারওয়াইজ তারা পড়বে না। স্যার নাহি স্যার, আমি সবসময় ক্লাস করি। ভেরি গুড। অর্পিতা মন্ডল মিলি, ওকে বেবি, তুমি করো, ঠিক আছে স্যার। জীবন আর চলে না স্যার, গরমে জীবন অতিষ্ঠ। গুড, এটাও ঠিক, মানে এটা কিন্তু বাস্তবতা। এমন গরম পড়া শুরু করছে, মানে আর বলার অপেক্ষা রাখে না। মনে স্যার, ওকে, দেখি দেখি দেখি, ওকে। আচ্ছা, এটা কোথায় আমাদের? এটা করেন, এসিটা অন করেন, এসিটা অন করেন। আচ্ছা স্যার, আমি নিবন্ধন রিটেন মার্চে 20 তারিখে ভর্তি হয়েছিলাম, মাত্র একটি ক্লাস পেয়েছি। স্যার আমাদের ক্লাস নেবেন না? হে, তুমি কোন জগতে আছো ভাইয়া? নুহাত রেজা স্বামী, এ তো প্রতিদিন ক্লাস হয়, সপ্তাহে 5টা ক্লাস করে। তুমি মনে হয় জামাইও নাই, বাচ্চাও নাই স্যার, তাই আপনাদের দেখার জন্যই ক্লাসটা করি সবসময়। তোমার জামাইও নাই, বাবা, জামাইও নাই, বাচ্চাও নাই স্যার, আমি আপনার দেখার জন্য ক্লাস করি সবসময়। আচ্ছা ঠিক আছে, যদি এই অর্পিতা মন্ডল একজন জামাই খুঁজতেছে, যদি কেউ পাত্র থাকেন তাহলে এখানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন। আমরা চাই অর্পিতা আর একাকী না থাকুক, ঠিক আছে? কে আছেন পাত্র হিসেবে একটু কমেন্টের মাধ্যমে আজকে আমাদের জানাবেন। সে পাত্র হিসেবে কারা কারা আছেন লিস্টে দেখি, আরো কারা কারা সিঙ্গেল আছেন এখানে জানাবেন। এখানে পাত্র পাত্রীও হয়। আমাদের এখানে অফিসে কিন্তু দেখা করতে আসছিল 2জন, যে স্যার আজকেও কিন্তু 2জন ভর্তি হয়ে গেছে, আজকে 2জন ভর্তি হয়ে গেছে, এবং তারা বলছে স্যার এই জব বিটিসির মাধ্যমে আমাদের পরিচয়, ঠিক আছে, জব বিটিসির মাধ্যমে আমাদের বিয়ে হয়ে গেছে। মানে খুব মজাদার আসলে বিষয়। তো এখানে দেখি আর কে কে আছেন, সিট খালি আছে কার কার, এখানে কমেন্টের মাধ্যমে জানান। যেসব ছেলেরা সিট খালি আছে, যেসব ছেলেদের এবং যেসব মেয়েদের সিট খালি আছে, তারা কমেন্টের মাধ্যমে জানান। যদি এই দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে তো দাগই ভালো, তাই না? এক্স্যাক্টলি। দেখি দেখি স্যার, আমি হোয়াটসঅ্যাপে লাইভ ঢুকতে পারি না স্যার। প্রাইমারি ভাইবা ক্লাসের ভর্তি ফি কত? শুনুন, প্রাইমারি ভাইবার জন্য আমাদের কোনো ফি নেওয়া হয় না, ফ্রি। আচ্ছা, আমাদের প্রাইমারি ভাইবা ফ্রি ক্লাস আবার কবে? আগামীকাল সন্ধ্যা 7টায় আবার প্রাইমারি ভাইবা ক্লাস হবে, ঠিক আছে? এগুলো ফ্রি, কোনো টাকা পয়সা আমরা নেই না, ভাইবা ফ্রি ফ্রি। না স্যার লাগবে না, অর্পিত মন্ডলের নাকি লাগবে না। স্যার আপনারা সবাই কেমন আছেন? বৃষ্টির সঙ্গে খুব ভালো আছে। খালি আছি স্যার, এই যে শরীফা জাহান কিয়া, এই আপু খালি আছে, ঠিক আছে? দেখেন এই আপু কিন্তু খালি আছে, দেখেন কেউ আছেন স্যার? 2 বউ হতে চাইলে যোগাযোগ করতে পারেন। এই আসাদুজ্জামান আসাদ, তার 2টা বউ লাগবে, একটা বউ আছে, যদি সেকেন্ড বউ হতে চান কেউ তার সাথে যোগাযোগ করতে পারেন। আর কি আছেন দেখি? আমি সিঙ্গেল, সিঙ্গেল আছে। আর সিঙ্গেল বাদ দেন, এখন আমরা আস্তে আস্তে কিছু শেখার চেষ্টা করি। আচ্ছা, যাই হোক স্যার, আপনি শুরু করে দেন, কারণ ওকে স্যার, যত পড়াবেন তত শিখতে পারবে। হ্যাঁ, শিওর। আর তার আগে একটু কথা বলে নিই, যারা আজকে এই যে ম্যাথ ক্লাস করছেন, এই কারা কারা ক্লাস করছেন একটু বলেন তো। যারা যারা ম্যাথ ক্লাস করছেন একটু মন থেকে কমেন্ট করেন তো, আজকের ক্লাস কেমন লাগছে। এই যে যারা ক্লাস করছেন, ম্যাথ কি আপনাদের কলিজার ভিতরে ঢুকছে, ভালোভাবে ঢুকছে, সেট হইছে? আজকে যারা ম্যাথ ক্লাসটা করলেন, উৎপাদকের ক্লাস নিয়েছি আজকে, তারপরে হচ্ছে আপনার জ্যামিতি পর্ব 2 নিলাম, বলেন ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করেন। সবাই একটু কমেন্ট করেন তো মন থেকে, হ্যাঁ কমেন্ট করেন সবাই। স্যার শুরু করে দেন। হ্যাঁ, শিওর। একটা থাকবে। ওকে, তো আমরা অসাধারণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি আবারও। দেখেন শিরোনামটা যদি খেয়াল করেন, সংগঠনের সদর দপ্তর মনে রাখার অসাধারণ কিছু কৌশল। অর্থাৎ এই যে সংগঠনের সদর দপ্তর, আমরা দেখি বাংলাদেশেও অনেকগুলো সংগঠনের সদর দপ্তর আছে, তারপর হচ্ছে আন্তর্জাতিক কত যে সংগঠনের তো হিসেব নেই, তাই না? তো এই সংগঠনের সদর দপ্তর গুলা মনে রাখা একটু ডিফিকাল্ট, অনেক সময় খুব কনফিউশন লাগে এগুলা নিয়ে। তো আমি আলোচনা করব খুব শর্টকাটের মধ্যে। আপনারা যদি এখানে 10 থেকে 20 মিনিট সময় দেন, আশা করব এই যে সংগঠনের সদর দপ্তর নিয়ে যে কনফিউশন গুলো আছে এগুলো আপনাদের দূর হবে। তো দেখেন কেন এই ক্লাসটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এই সংগঠন থেকে আপনি যদি আমি যদি একদম স্পেসিফিক বিসিএস এর কথা বলি, এই বিসিএস এ কিন্তু আন্তর্জাতিক যে অংশ আছে সেখানে 20 মার্ক, 20 মার্কের 5টা ক্রাইটেরিয়া আছে, সেখান থেকে বলা হয় যে 4 মার্ক করে আসবে। কিন্তু এই সংগঠন থেকে আমরা দেখি প্রতি বছর 7 থেকে 8টা কোশ্চেন আসে। 45তম বিসিএস এখান থেকে 7টা কোশ্চেন আসছে, এবছর আমরা দেখি 6-7টার মতো কোশ্চেন কিন্তু এই সংগঠন থেকে আসছে। তো আলটিমেটলি এই যে সংগঠনের সদর দপ্তর, এটা মনে রাখা কিন্তু খুবই জরুরি। সাউন্ড কি ক্লিয়ার না? সাউন্ড কি ক্লিয়ার না? একটু 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 কমেন্ট করেন, যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্লিজ যে সাউন্ড ক্লিয়ার কিনা।
সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখেন তো। ওকে, ক্লিয়ার। ওকে, তো দেখেন আমরা কথা না বলি আমরা চলে যাই আমাদের লেকচারে। সংগঠনের সদর দপ্তর মনে রাখার অসাধারণ কিছু কৌশল। যাদের কাছে খাতা কলম আছে অবশ্যই খাতা কলম নিয়ে থাকবেন এবং সাথে সাথে নোট করবেন। ওকে, তাহলে আমরা দেখেন আমাদের যেটা আছে সেটা হচ্ছে জেনেভা। দেখেন তো এই যে জেনেভাকে বলা হয় সম্মেলনের শহর। পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জেনেভায়। তো এই আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম সদর দপ্তর হচ্ছে জেনেভা। তার মানে আপনি যদি একদমই নাই জানেন যে এই সংগঠনের সদর দপ্তর আসলে কোথায়, আপনি যদি আন্দাজে জেনেভা মাইরে আসেন তাইলে হওয়ার চান্স আছে, কারণ এই জেনেভায় সবচেয়ে বেশি সদর দপ্তর সবচেয়ে বেশি সদর দপ্তর অবস্থিত হচ্ছে জেনেভা। এখন দেখেন জেনেভায় কোন ধরনের সদর দপ্তর আছে, দেখেন একদম ভালো করে খেয়াল করেন। যদি কোন সংগঠনের নাম কবে আছে এইটা চালাইতেন না, এটা তো ইউটিউব চালাতে হবে। এটা আমি জীবন দেখছি ঠিক এইভাবে দিয়েছি, এটা বন্ধ করে না মনে হয়, এটা বন্ধ করে। যদি কোনো সংগঠনের নাম, খুব খেয়াল করেন ভালো করে, যদি কোনো সংগঠনের নাম ডব্লিউ দিয়ে শুরু হয়, মনে রাখেন ডব্লিউ দিয়ে শুরু হয় এবং ও দিয়ে শেষ হয়। শুরু হইতে হবে ডব্লিউ দিয়া এবং ও দিয়ে শেষ হইতে হবে, ও দিয়ে শেষ হয়, তবে সেগুলোর সদর দপ্তর 100% জেনেভা হবে। সেগুলোর সদর দপ্তর জেনেভায়। তাহলে আমরা এখন জেনেভা পড়াই। জেনেভায় কোন কোন ধরনের সংগঠনের সদর দপ্তর অবস্থিত দেখেন। যদি কোনো সংগঠনের নাম ডব্লিউ দিয়ে শুরু হয় এবং ও দিয়ে শেষ হয় তাহলে 100% সেগুলো সদর দপ্তর করে হবে অবশ্যই জেনেভা হবে। তাহলে দেখেন রুলসটা কি, ডব্লিউ দিয়ে শুরু হইতে হবে, ডব্লিউ দিয়ে শুরু হইতে হবে, শেষ হইতে হবে ও দিয়া। তো এক্সাম্পল দেখেন, যেমন এক্সাম্পল দেখেন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, শুরু হয়েছে ডব্লিউ দিয়া, শেষ হয়েছে ও দিয়া। আলটিমেটলি এটা সদর দপ্তর কোথায়? অবশ্যই জেনেভায়। ওকে, আরেকটা সংগঠন দেখেন WIPO অল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, শুরু হয়েছে ডব্লিউ দিয়া, শেষ হয়েছে ও দিয়া। আলটিমেটলি এর সদর দপ্তর কোথায় হবে? অবশ্যই জেনেভায় হবে, কারণ ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ। এরপর আবার খেয়াল করেন WTO অল ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, শুরু হয়েছে ডব্লিউ দিয়া, শেষ হয়েছে ও দিয়া। দ্যাট মিনস এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। আবার বলে রাখি, দেখেন এই যে জেনেভা, এটাকে সম্মেলনী শহর বলে। এখানে বিশ্বের অনেকগুলো আন্তর্জাতিক সংগঠনের সদর দপ্তর অবস্থিত, যার ডব্লিউ দিয়ে যেসব সংগঠনের শুরুতে ডব্লিউ থাকবে এবং শেষে থাকবে সেগুলো সদর দপ্তর 100% কোথায় হবে বলুন তো? সেটা সদর দপ্তর 100% কোথায় হবে? জেনেভা হবে। ওকে, এরপর আবার আমরা আসি, দেখেন তো একটা রুলস গেল। জেনেভায় আরো কি অবস্থিত আছে? আচ্ছা, ডব্লিউ দিয়ে শুরু হইবে না, ও দিয়েও শেষ হইবে না, বা ডব্লিউ দিয়ে শুরু হবে ও দিয়ে শেষ হবে না, বা অন্য যে কোনো হইতে পারে, অন্য কিছু হইতে পারে, সেগুলো সদর দপ্তর কি জেনেভা হইতে পারে না? ডব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ সেগুলো হইলে অবশ্যই জেনেভায়, কিন্তু ডব্লিউ দিয়ে শুরু হইলো না, ডব্লিউ দিয়ে শুরু না হইলেও কি জেনেভায় হওয়ার কোনো চান্স নাই? অবশ্যই আছে। তাহলে দেখেন আমরা প্রথম প্রশ্ন বললাম ডব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ জেনেভা। আরেকটা দেখেন, সেটা হচ্ছে আই দিয়ে শুরু, মনে রাখেন আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, ও বা ইউ দিয়ে শেষ, ঠিক আছে? যদি আই দিয়ে শুরু হয়, ও বা ইউ দিয়ে হয়, তাহলে তার ম্যাক্সিমাম, মনে রাখেন তার ম্যাক্সিমাম, মনে রাখেন আই দিয়ে শুরু হলে, ও বা ইউ দিয়ে শেষ হলে তার ম্যাক্সিমাম সংগঠন, তার ম্যাক্সিমাম সদর দপ্তর, তার ম্যাক্সিমাম। দেখেন এখানে একটা ক্রিটিক্যাল ওয়ার্ড বললাম, ম্যাক্সিমাম। আই দিয়ে যদি শুরু হয়, ও বা ইউ দিয়ে যদি শেষ হয়, তার ম্যাক্সিমাম সদর দপ্তর জেনেভায় অবস্থিত। তার মানে পুরোপুরি সবগুলো সদর দপ্তর জেনেভায় না। আই দিয়ে শুরু হওয়া সত্ত্বেও, ও দিয়ে শুরু হওয়া সত্ত্বেও সবগুলো সদর দপ্তর কোথায় না? জেনেভায় না। তার মানে আমি কি বললাম? আই দিয়ে শুরু,
ও বা ইউ দিয়ে শেষ হইলে তার ম্যাক্সিমাম হইছে কোথায়? জেনেভায়। যেমন দেখেন আইএল, যেমন হচ্ছে ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO। এরপর দেখেন IPU, এরপর দেখেন ITU। সবগুলোর দিকে একটু তাকান, আই দিয়ে শুরু হইছে, শেষ হইছে ও দিয়ে, ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আই দিয়ে শুরু ও দিয়ে শেষ, দ্যাট মিন্স সদর দপ্তর কোথায়? জেনেভায়। ঠিক আছে? এরপর দেখেন আই দিয়ে শুরু হইছে, ইউ দিয়ে শেষ হইছে, তার মানে কি বলছি? আই দিয়ে শুরু ও বা ইউ দিয়ে শেষ হইলে সদর দপ্তর কোথায় হবে? জেনেভায়। তাহলে আই দিয়ে শুরু, ইউ দিয়ে শেষ, IPU ইন্টারন্যাশনাল পার্লামেন্টারি ইউনিয়ন, এটা সদর দপ্তর কোথায়? জেনেভায়। আবার দেখেন ITU, আই দিয়ে শুরু হইছে, ইউ দিয়ে শেষ হইছে, সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? জেনেভায়। এখন দেখেন এখানে বলছিলাম যে ম্যাক্সিমাম সদর দপ্তর জেনেভা, অর্থাৎ আই দিয়ে শুরু ও বা ইউ দিয়ে শেষ, এগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর জেনেভায়। তার মানে আরো কিছু সদর দপ্তর আছে যেগুলো আসলে আই দিয়ে শুরু হইছে, ও বা ইউ দিয়ে শেষ হইছে, কিন্তু জেনেভায় অবস্থিত না। এরকম কয়টা সদর দপ্তর আপনাকে লিখে নিতে হবে। তাইলে লেখেন, এই যে আই দিয়ে শুরু হওয়া সত্ত্বেও ও বা ইউ দিয়ে শুরু হওয়া সত্ত্বেও জেনেভায় না যেগুলো, সেগুলো কি? সেরকম একটা সংগঠন হচ্ছে IMO ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন, IMO। খেয়াল করেন IMO, আই দিয়ে শুরু হইছে, ও দিয়ে শেষ হইছে, রুলস অনুযায়ী হওয়ার কথা ছিল জেনেভায়, কিন্তু জেনেভায় না। কোথায়? এটা সদর দপ্তর হচ্ছে লন্ডন, এটা সদর দপ্তর লন্ডন। কারণ আমি আগেই বলে দিছি আই দিয়ে শুরু হবে, ও বা ইউ দিয়ে শুরু হবে, এর ম্যাক্সিমাম সদর দপ্তর জেনেভায়, বাট সবগুলো সদর দপ্তর জেনেভায় না। তাহলে এটা আই দিয়ে শুরু হয়েছে, ইউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ হয়েছে, সদর দপ্তর হচ্ছে লন্ডন। আরেকটা দেখেন ICAO, এটা সদর দপ্তর হচ্ছে মন্ট্রিয়াল, কানাডা। তাহলে এই দুইটা ব্যতিক্রম আছে। ঠিক আছে? এই দুইটা ছাড়া মোটামুটি বাকি যেগুলা আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, সেগুলো সদর দপ্তর কোথায়? জেনেভায়। ওকে, তারপর এই জেনেভায় অবস্থিত আরো কিছু রুলস দেখেন। আরো যদি কিছু রুলস দেখেন তাহলে দেখেন খুব গুরুত্বপূর্ণ একটা রুলস দেখেন, সার্ক। এই যে আমাদের সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সার্ক, সিডাপ। দেখেন এই দুইটা সংগঠন ছাড়া, সার্ক এবং সিডাপ ছাড়া অন্য যে সংগঠনের মধ্যে, অন্য যে আন্তর্জাতিক সংগঠনের মধ্যে আর থাকবে, আর একটু খেয়াল করেন ভালো করে, অন্য যে আন্তর্জাতিক সংগঠনের মধ্যে আর থাকবে, সংগঠনের মধ্যে আর থাকবে, সেগুলো সদর দপ্তর জেনেভায়। তাহলে আমরা এখনো জেনেভা পড়াইতেছি, কিন্তু দেখেন এই যে সার্ক, সার্কের সদর দপ্তর কোথায়? সার্কের মধ্যে আর আছে না? সার্কের মধ্যে আর আছে। আবার সিডাপ, এখানেও আর আছে। এই দুইটা সংগঠন ছাড়া, আমরা জানি সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু আর সিডাপের সদর দপ্তর বাংলাদেশে, এই দুইটা সংগঠনের মধ্যে আর আছে, কিন্তু এই দুইটা ছাড়া অন্য যে আন্তর্জাতিক সংগঠনের মধ্যে আর থাকবে, আর থাকলেই সেগুলো কই বলবেন? সেগুলোর ম্যাক্সিমাম হচ্ছে কোথায়? সেগুলো ম্যাক্সিমাম হচ্ছে জেনেভায়। যেমন ধরেন UNHCR, যেমন কি UNHCR, এটার মধ্যে আর আছে না? বলেন, আর আছে সবার শেষে UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজি, এই যে উদ্বাস্তু সম্পর্কিত যে সংস্থা UNHCR, এটার মধ্যে আর আছে। তার মানে আর থাকলে কোথায়? জেনেভায়। কোন দুইটা বাদ দিয়ে? ওই সার্ক আর সিডাপ বাদ দিয়া। আবার দেখেন UNHRC, ইউনাইটেড নেশনস হিউম্যান রাইট কমিশন, এই যে আর আছে এখানে, সি এর আগে, শেষেরটার আগে আর আছে, তার মানে এটার মধ্যে আর আছে, তার মানে কি হবে বলেন? তার মানে এটা হচ্ছে জেনেভা। তার মানে এই যে রুলসটা বললাম 3 নম্বরে, সার্ক এবং সিডাপ ছাড়া আর যুক্ত অন্যান্য যে সংগঠন আছে, প্রতিষ্ঠান আছে, সেগুলো সদর দপ্তরও জেনেভায়। ক্লিয়ার? তাহলে আমরা যদি আবার একটু রিকল করার চেষ্টা করি, জেনেভায় অবস্থিত কোন কোন সদর দপ্তর? যেগুলো ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, ও দিয়ে শেষ হয়েছে, সেগুলোর সবগুলা, ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সবগুলো হয়েছে জেনেভায়। এরপর আই দিয়ে শুরু, ও বা ইউ দিয়ে শেষ, এইগুলোর ম্যাক্সিমাম হচ্ছে জেনেভায়। দুইটা আছে, একটা হচ্ছে WMO, আর একটা হচ্ছে WMO না, IMO, আর একটা হচ্ছে ICAO। এই দুইটা সদর দপ্তর ভিন্ন, বাকি সবগুলো সদর দপ্তর কোথায়? জেনেভায়। এরপর যদি আমরা দেখি সার্ক ও সিডাপ ছাড়া আর যুক্ত অন্যান্য যে সংগঠন আছে, সেগুলো সদর দপ্তরও জেনেভায়। ওকে, তাহলে আসেন
নেক্সট স্লাইডে, রোম, ইতালি। ইতালির রাজধানী হচ্ছে রোম। রোমে কোন কোন সংগঠনের সদর দপ্তর অবস্থিত? দেখেন, রোমে কোন কোন সংগঠনের সদর দপ্তর অবস্থিত? খাদ্য ও কৃষি সংক্রান্ত সদর দপ্তরগুলো রোমে। খাদ্য ও কৃষি সংক্রান্ত, দেখেন, খাদ্য ও কৃষি সংক্রান্ত যেমন হচ্ছে FAO, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, খাদ্য ও কৃষি সংস্থা। এটা খাদ্য ও কৃষি, FAO। তাহলে খাদ্য ও কৃষি সংক্রান্ত হলে কোথায়? রোমে। খাদ্য কৃষি সংক্রান্ত হলে রোম। তাহলে দেখেন, FAO, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, সদর দপ্তর কোথায়? রোমে। এরপর দেখেন IFAD, IFAD, ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট। তাহলে এই যে এগ্রিকালচার তার মানে কৃষি, তাহলে কৃষি হইলে কোথায়? রোমে। তাহলে আমরা দেখলাম খাদ্য ও কৃষি সংক্রান্ত হলে এটা হচ্ছে রোম। ক্লিয়ার? ওকে। ভিয়েনা, অস্ট্রিয়া, খুব গুরুত্বপূর্ণ একটা, খুব ক্রিটিক্যাল, খেয়াল করেন, খুব ক্রিটিক্যাল একটা সদর, মানে খুব ক্রিটিক্যাল একটা জায়গা যেখানে আসলে অনেকগুলো সদর দপ্তর অবস্থিত এবং 46তম BCSE কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে। খেয়াল করেন, ভিয়েনা, অস্ট্রিয়া, অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা। এখানে কোন ধরনের সদর দপ্তর অবস্থিত একটু খেয়াল করেন। এখানে অবস্থিত আণবিক সংক্রান্ত, আণবিক, রসায়ন, মাদক, শিল্প। যদি আণবিক সংক্রান্ত হয় বা রসায়ন সংক্রান্ত হয় বা মাদক সংক্রান্ত হয় অথবা শিল্প সংক্রান্ত হয়, সেগুলোর সদর দপ্তর কোথায়? সেগুলোর সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। আমরা IMF এ আসতেছি, একটু পর সিকোয়েন্স অনুযায়ী আমরা আসতেছি, দেখেন, ঠিক আছে? তাহলে আণবিক, রসায়ন, মাদক, শিল্প এই সংক্রান্ত হলে সেগুলোর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। যেমন দেখেন অনেকবার আসছে, যেমন 45তম BCSE রিটেলে আসছে এই সংগঠনটা, কোনটা বলেন তো? এই যে IAEA, আন্তর্জাতিক আণবিক সংস্থা যেটা আছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। তাহলে এই যে অ্যাটমিক, ইন্টারন্যাশনাল অ্যাটমিক মানে কি? আণবিক। তাহলে আণবিক সংক্রান্ত, তাহলে সদর দপ্তর কোথায় হবে বলেন? ভিয়েনা, ঠিক আছে? তাহলে IAEA। হ্যাঁ, একজন কমেন্ট করছেন ইউনিডো, দেখেন ইউনিডো, UNIDO, ইউনিডো, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। তাহলে এই যে ইন্ডাস্ট্রিয়াল মানে কি? শিল্প। তাহলে শিল্প হলে, এই যে শিল্প হলে সদর দপ্তর কোথায় হবে? ভিয়েনায়। তাহলে ইউনিডো সদর দপ্তর কোথায়? ভিয়েনায়। এই যে 46তম BCSE আসছে, খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন, দেখেন UNODC, ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য ড্রাগ এন্ড ক্রাইম, ইউনাইটেড নেশনস অফিস অফ দ্য ড্রাগ এন্ড ক্রাইম। দেখেন UNODC, এই ডিসি মানে কি? এডিটা হচ্ছে ড্রাগ। তাহলে ড্রাগ মানে কি? মাদক। এই যে মাদক সংক্রান্ত যেগুলো, সেগুলোর সদর দপ্তর কোথায়? ভিয়েনায়। তাহলে IAEA, ইউনিডো, তারপর UNODC এগুলোর সদর দপ্তর সব হচ্ছে ভিয়েনায়। তার মানে আমরা বলতে পারি কি, আণবিক সংক্রান্ত বা রসায়ন সংক্রান্ত বা শিল্প সংক্রান্ত এগুলোর সদর দপ্তর কোথায় হচ্ছে? ভিয়েনায়। ওকে। এরপর দেখেন ওয়াশিংটন ডিসি, অনেকে ওয়াশিংটন কমেন্ট করছেন, দেখেন ওয়াশিংটন ডিসি। হ্যাঁ, ডিসি মানে কি? ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, তাই না? এই ফুল মিনিংটাও আসছে একবার পরীক্ষায়, ওয়াশিংটন ডিসি, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। এখন চিন্তা করেন ওয়াশিংটন ডিসি, তো ওয়াশিংটন ডিসিতে খেয়াল করেন আমেরিকানরা খুব বেশি ডিপ্লোমেসি জানে, অনেক বেশি কূটনীতি জানে, কারণ এত বেশি পাওয়ার ওদের কাছে, এত বেশি সম্পদ, খুব ভালো ডিপ্লোমেসি স্ট্র্যাটেজি জানে, দেখি তো এরা পৃথিবীকে শাসন করে, তাই না? তো এরা বলছে অন্যান্য সংস্থার সদর দপ্তর অন্যান্য দেশে থাকুক, কোনো সমস্যা নেই, কিন্তু টাকা পয়সার যেই ব্যাপারগুলো আছে এইগুলো থাকতে হবে আমার কাছে, কারণ অন্য কোনো রাষ্ট্র যদি ফাউল করে তাইলে হচ্ছে টাকা পয়সা দিয়ে আটকে দেবো। এই চিন্তা করে দেখেন অর্থ মুদ্রা সংক্রান্ত যেই প্রতিষ্ঠানগুলো আছে এবং বিশ্বব্যাংক সম্পর্কিত যেই প্রতিষ্ঠানগুলো, সবগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি। তাইলে আমরা বলতে পারি দেখেন মুদ্রা সংক্রান্ত, মুদ্রা ও অর্থ সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর কোথায়? একটু খেয়াল করে নিন জিনিসটা, প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর। অর্থ মুদ্রা সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে, ঠিক আছে? যেমন হচ্ছে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, মনিটারি মানে টাকা পয়সা সংক্রান্ত, মুদ্রা সংক্রান্ত, এটা সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
এরপর দেখেন বিশ্ব ব্যাংক গ্রুপের সবগুলো সংগঠনের সদর দপ্তর, বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংক, এই ডব্লিউবি এর যে 5টা সংগঠন আছে, ওয়ার্ল্ড ব্যাংকের 5টি সংগঠন, 5টি প্রতিষ্ঠান, সবগুলো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের যে 5টা প্রতিষ্ঠান আছে সবগুলো সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। যেমন ধরেন আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট, আইবিআরডি। এরপর আইসিএসআইডি, এরপর আইডিএ, এরপর হচ্ছে এমআইজিএ, আইবিআরডি, আইসিএসআইডি, আইডিএ, এমআইজিএ, ঠিক আছে। এরপর আইএফসি। দেখেন এগুলো সব বিশ্ব ব্যাংকের প্রতিষ্ঠান। এই 5টা যে প্রতিষ্ঠান, এই 5টা প্রতিষ্ঠান অর্থাৎ এই 5টাই টাকা পয়সা সংক্রান্ত। এগুলোর সদর দপ্তর কোথায়? এগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে। তাইলে আমরা বুঝলাম অর্থ ও মুদ্রা সংক্রান্ত যে সদর দপ্তরগুলো আছে এইগুলোর সদর দপ্তর কোথায়? ওয়াশিংটন ডিসিতে। ওকে, এরপর আসি নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দেখেন এখানে একটা মজার একটা জিনিস, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। এই যে যুক্তরাষ্ট্রতে কোন কোন সদর, যেসব সংগঠনের শুরুতে ইউএন আছে, যেসব সংগঠনের শুরুতে ইউএন আছে সেগুলোর সদর দপ্তর, সেগুলোর ম্যাক্সিমাম সদর দপ্তর, ম্যাক্সিমাম। তার মানে আমরা কি বুঝলাম? সবগুলো সদর দপ্তর নিউ ইয়র্কে না। যেসব সংগঠনের শুরুতে ইউএন শব্দটা আছে সেগুলো হলো, যেসব সংগঠনের শুরুতে ইউএন আছে সেগুলোর সদর দপ্তর ম্যাক্সিমাম হচ্ছে নিউ ইয়র্ক, ম্যাক্সিমাম নিউ ইয়র্কে। তার মানে আমরা বুঝলাম আরো কিছু সদর দপ্তর আছে যেগুলো আসলে নিউ ইয়র্কে না। ক্লিয়ার? দেখেন তাইলে ইউএন যুক্ত আছে কি? ইউএন নিজেই ইউএন যুক্ত, ইউএন ইউনাইটেড নেশনস ইউএন যুক্ত, মানে নিজেই ইউএন। তাহলে ইউএন এর সদর দপ্তর কোথায়? ইউএন এর সদর দপ্তর নিউ ইয়র্কে। এরপর দেখি ইউএনডিপি, ইউএন দিয়ে শুরু হয়েছে, তাহলে সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। ইউএনএফপিএ, জাতিসংঘের যে পপুলেশন, জনসংখ্যা সম্পর্কিত সংস্থা, ইউএনএফপিএ, ইউএন দিয়ে শুরু হয়েছে, তাহলে সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে, ঠিক আছে। ইউএন ওমেন শুরু হয়েছে কি দিয়া? ইউএন দিয়া, তার মানে সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্কে। এখন আবারও বলছি, দেখেন যেসব সংগঠনের শুরুতে ইউএন আছে সেগুলোর ম্যাক্সিমাম নিউ ইয়র্কে। তার মানে বুঝলাম কি? ম্যাক্সিমাম নিউ ইয়র্কে, কিন্তু এছাড়াও কিছু আছে যেগুলো আসলে নিউ ইয়র্কে না, ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু নিউ ইয়র্কে না। যেমন আমরা প্রথমে অনেকগুলো সংগঠন, যেমন ইউনিডো তো ইউএন দিয়ে শুরু হয়েছে, আগে বলছি ইউএন দিয়ে শুরু হয়েছে, তাহলে এটা কি নিউ ইয়র্ক হবে? হবে না, কারণ এটা আমরা আগেই বলছি ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মানে শিল্প সংক্রান্ত। তাহলে শিল্প সংক্রান্ত হইলে কি হবে? শিল্প সংক্রান্ত হইলে হবে ভিয়েনা, অস্ট্রিয়া। এরপর দেখেন আরো গুরুত্বপূর্ণ দুটো সংগঠন আছে, আরো অন্যান্য কয়েকটা গুরুত্বপূর্ণ সদর দপ্তর যদি খেয়াল করেন তাহলে দেখেন ইউনেস্কো, অনেকবার আসছে পরীক্ষা। ইউনেস্কো ইউএন দিয়ে শুরু হয়েছে কিন্তু সদর দপ্তর নিউ ইয়র্কে না। তার মানে আপনাকে বুঝতে হবে যে আসলে ইউএন দিয়ে শুরু হইলে যে নিউ ইয়র্ক মাইরা দিবেন, ব্যাপারটা কিন্তু সেরকম না। বুঝতে হবে ইউএন দিয়ে শুরু হয়েছে এটা শিল্প কিনা, ইউএন দিয়ে শুরু হয়েছে এটা আণবিক কিনা, ইউএন দিয়ে শুরু হয়েছে এটা কি বুঝাইছে সেটা বুঝতে হবে। তবে ম্যাক্সিমাম ইউএন দিয়ে শুরু হলে সেটা নিউ ইয়র্ক। এখন আসেন এই যে ইউনেস্কো সদর দপ্তর অনেকবার আসছে, ইউনেস্কো সদর দপ্তর কোথায় বলেন? একটু কমেন্ট করে তো, ইউনেস্কো সদর দপ্তর কোথায় বলেন? ইউনেস্কো সদর দপ্তর কোথায়? এটা অনেকবার পরীক্ষা আসছে, ইউনেস্কো সদর দপ্তর। প্যারিস, গুড, প্যারিস। তাহলে ইউনেস্কো সদর দপ্তর হচ্ছে প্যারিস, ফ্রান্স। ঠিক আছে। তো এছাড়াও আমরা যদি আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সদর দপ্তর মনে রাখার চেষ্টা করি, বিশেষ করে বাংলাদেশে যেগুলো আছে, বাংলাদেশে যেসব সদর দপ্তর আছে লেখেন। তাইলে বাংলাদেশে যেসব সংস্থার সদর দপ্তর আছে,
বাংলাদেশে আছে কার কার? বাংলাদেশে আছে সিডাপ, দুইটা প্রধান, আরো আছে কিছু, বাট প্রধান হচ্ছে সিডাপ আর হচ্ছে বিমস্টেক। এই দুইটা সদর দপ্তর ঢাকায়, মনে রাখেন, সিডাপ এবং বিমস্টেক। সিডাপ হচ্ছে সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়ান প্যাসিফিক, আর বিমস্টেক হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন। এই দুইটা সদর দপ্তর কোথায়? বাংলাদেশে। আরো দুই একটি সংগঠন আছে। যাই হোক, এরপর দেখেন যেসব সংগঠনের সদর দপ্তর নাই, বলেন তো এই দুই একটা এরকম সংগঠন যাদের সদর দপ্তরই নাই। মাঝে মাঝে পরীক্ষায় কিন্তু এরকম আসে যে নিচের কোন সংগঠনের সদর দপ্তর নাই। একটা কোশ্চেন করি, নিচের কোন সংগঠনের সদর দপ্তর নাই বলেন? নিচের কোন সংগঠনের সদর দপ্তর নেই? দেখেন কে কে পারেন। নিচের কোন সংগঠনের সদর দপ্তর নেই? অপশন 1 হচ্ছে অপশন G20, গ হচ্ছে ন্যাম, ঘ হচ্ছে ঘটা দিব হচ্ছে বলেন বলেন কোন সংগঠনের সদর দপ্তর নেই? সঠিক উত্তর বলতে পারলে এখানে হইতে পারে যে একাধিক উত্তরও আছে, এরকমও থাকতে পারে। বলেন কোন সংগঠনের সদর দপ্তর নেই? একাধিক উত্তরও থাকতে পারে। তাহলে আরেকটা উত্তর দিয়ে দিব। বলেন এখান থেকে দুইটা সংগঠনের সদর দপ্তর নাই, সেই দুইটা কি কি? তাহলে আমরা একটু আগে দেখেন, একটু আগে সার্ক পড়ছি, সার্ক নেপালের কাঠমান্ডুতে অবস্থিত, তার মানে এটা না, এটা সদর দপ্তর আছে। ইউনিডো আমরা পড়লাম, ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউনিডো শিল্প সংক্রান্ত, তার মানে এর সদর দপ্তর কোথায়? ভিয়েনা, তাই না? অস্ট্রিয়া। এর সদর দপ্তর আছে। সদর দপ্তর নাই কার? সদর দপ্তর নাই হচ্ছে G20 সদর দপ্তর নাই, আর হচ্ছে ন্যাম। ঠিক আছে, G20 ন্যাম এগুলো সদর দপ্তর নেই। তাইলে লেখেন যাদের সদর দপ্তর নেই এরকম কয়েকটা সংগঠন লিখে নেন। G20 সদর দপ্তর নেই। G77 এর সদর দপ্তর নেই। এরপর কার নাই বলেন? এছাড়া কার নাই বলেন? G7 এর সদর দপ্তর নাই। এরপর কার নাই? ন্যাম। এইগুলা কিন্তু প্রায় এসে দেখেন এই চারটা প্রধান সংগঠন যাদের সদর দপ্তর নেই। ঠিক আছে, G20, G77, ন্যাম, আর হচ্ছে কি? আর হচ্ছে G7, G20, G77, ন্যাম। এই চারটা প্রধান সংগঠন যাদের আসলে কি নাই? সদর দপ্তর নাই। ঠিক আছে, ওকে। এরপর আসেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব খেয়াল করে শুনেন, খুব খেয়াল করে শুনেন। আসিয়ানের নাকি সদর দপ্তর নেই? আরে ভাই, আসিয়ানের সদর দপ্তর আছে তো, ইন্দোনেশিয়ার জাকার্তায়। দেখেন খুব খেয়াল করে দেখেন, এইখান থেকে অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার। খেয়াল করে দেখেন, চারটা রিপোর্ট বলবো, জাস্ট চারটা রিপোর্ট। এই চারটা রিপোর্ট 4 বার বিসিএস আসছে, আপনি চিন্তাও করতে পারবেন না। অনেক চাকরি পরীক্ষা আছে, এতটা ইম্পর্টেন্ট আপনি কল্পনাও করতে পারবেন না। চারটা রিপোর্ট আমি একসাথে এনে দিয়েছি এই জন্য যাতে আপনার মধ্যে কোনো ধরনের কনফিউশন কাজ না করে। দেখেন চারটা রিপোর্ট, কোন সংস্থা কোন ধরনের রিপোর্ট প্রকাশ করে। দেখেন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। বাংলা করলে কি হয়? বাংলায় আসে, ইংলিশেও আসে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ঠিক আছে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট বা বিশ্ব, বাংলা করলে কি হয়? দেখেন বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে, বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক। দেখেন খুব ভালো করে চারটা রিপোর্ট বলবো, চারটা বারবার আসছে, বারবার। খেয়াল করেন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক। এরপর দেখেন হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট,
হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট এর অর্থ বাংলা অর্থ করলে কি দেয় দেখেন, মানব উন্নয়ন প্রতিবেদন। মানব উন্নয়ন প্রতিবেদন অনেকবার আসছে পরীক্ষায়, মানব উন্নয়ন প্রতিবেদন। এটা প্রকাশ করে কে? এটা প্রকাশ করে ইউএনডিপি। চারটা রিপোর্ট বলবো, চারটা রিপোর্ট। তাহলে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক, ঠিক আছে। আর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট বা মানব উন্নয়ন প্রতিবেদন, হিউম্যান ডেভেলপমেন্ট মানে কি মানব উন্নয়ন, মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কি ইউএনডিপি। ওকে, এরপর দেখেন ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট বাংলা করলে কি হয় দেখেন, ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট বিশ্ব বিনিয়োগ, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কে? এই যে জাতিসংঘের এই সংগঠন আংটাট, ইউএনসিটিএডি, আংটাট, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন। ওকে, লাস্ট ওয়ান দেখেন গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট। বাংলা করলে কি দাঁড়ায় দেখেন তো, গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট মানে কি, বৈশ্বিক, ফাইন্যান্সিয়াল মানে আর্থিক, বৈশ্বিক আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন। এটা কে প্রকাশ করে? এটা প্রকাশ করে আইএমএফ। চারটা রিপোর্ট, এতবার পরীক্ষা আছে আপনি কল্পনাও করতে পারবেন না। চারটা রিপোর্ট, কোন সংস্থা কোন রিপোর্ট প্রকাশ করে, ঠিক আছে। তাহলে আবার একটু আমরা রিকল করার চেষ্টা করি। প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা বিশ্ব উন্নয়ন প্রতিবেদন। বিশ্ব যে উন্নয়ন হইতেছে এই রিপোর্ট করে কে? ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক, মনে রাখেন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ব্যাংক। এরপর যেটা বলছিলাম যে মানব উন্নয়ন রিপোর্ট বা হিউম্যান ডেভেলপমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট জড়িত হচ্ছে ইউএনডিপি। হিউম্যান ডেভেলপমেন্ট প্রতিবেদন প্রকাশ করে কে? ইউএনডিপি। এরপর দেখেন ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, বিশ্ব বিনিয়োগ, বিশ্বে কি পরিমাণ বিনিয়োগ হইতেছে এটা প্রকাশ করে কে? আংটাট, ঠিক আছে। এরপর যেটা আছে গ্লোবাল ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রিপোর্ট, বিশ্বের যে আর্থিক স্থিতিশীলতা, অর্থনৈতিক যে স্থিতিশীলতা, এটার প্রতিবেদনকে প্রকাশ করে আইএমএফ। এই চারটা কিন্তু বারবার আসছে। আমরা একটু পরে বিগত বছরের কয়েকটা কোশ্চেন দেখবো, তখন দেখবেন যে এই কোশ্চেনগুলো কিন্তু অনেকবার আসছে পরীক্ষায়, ঠিক আছে। ওকে, দেখেন আমাদের লাস্ট যে জিনিসগুলো আছে এতক্ষণ যে পড়াইলাম, ঠিক আছে, এতক্ষণ যে পড়াইলাম এখান থেকে কি পরিমাণ কোশ্চেন আসছে জাস্ট তার একটু ছোট একটা প্রমাণ দিব। আজকের টপিক থেকে বিগত বছরে বিসিএস পরীক্ষায় যা আছে, শুধুমাত্র বিসিএস পরীক্ষায় এইগুলো দেখাইতেছে। অন্যান্য পরীক্ষায় যে কি পরিমাণ আসছে এটা তো কল্পনার বাইরে। আপনি দেখেন, একটু কমেন্ট করবেন, এতক্ষণ যেহেতু পড়ানো হয়েছে এখন একটু কমেন্ট করেন। দেখেন এই যে 5-6 দিন আগে বিসিএস গেল 46তম, তাই না? এই 46তম বিসিএস এর কোশ্চেনটা দেখেন, 46তম বিসিএস এর। মনে রাখবেন বিসিএস এর কোশ্চেন কিন্তু অন্যান্য পরীক্ষায় এই যে 11 থেকে 20 গ্রেডের যে পরীক্ষা আছে এগুলো প্রচুর রিপিট হয়, প্রচুর। বা অন্যান্য শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি বা প্রাইমারি বা অন্যান্য যা পরীক্ষা আছে মনে রাখবেন বিসিএস এর কোশ্চেন হচ্ছে স্ট্যান্ডার্ড। এই কোশ্চেনটা কিন্তু ফলো করা হয় অন্যান্য চাকরির, ছোটখাটো যে চাকরিগুলো আছে বা 11 থেকে 20 গ্রেডের যে জবগুলো আছে এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখান থেকে রিপিট করা হয় বিসিএস এর কোশ্চেন। এবং প্রাইমারি প্রথম ধাপে যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখবেন যে সবগুলো কোশ্চেন ছিল বিসিএস এর রিপিট কোশ্চেন। বুঝতে পারছেন? তার মানে আপনি এই বিসিএস এর কোশ্চেনগুলো অবশ্যই পড়বেন। ওকে, জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত, মাদক ও অপরাধ, জাতিসংঘের মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা ইউএনওডিসি এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? কারা পারেন দেখি? রোম নাকি ভিয়েনা নাকি জেনেভা নাকি পিটার্সবার্গ? বলেন। ইউএনওডিসি। তাহলে দেখেন এখানে ইউএন যুক্ত আছে। বলছিলাম যে ইউএন থাকলে নিউ ইয়র্ক হবে, কিন্তু নিউ ইয়র্ক তো অপশনই নাই। কারণ কি বলছিলাম আগে দেখতে হবে এই সংগঠনটা কি নিয়ে কাজ করে। এইটা কাজ করে কি নিয়ে? এই যে ড্রাগ, বলছিলাম মাদক থাকলে কি হবে? মাদক, এই যে মাদক,
মাদক সংক্রান্ত যে সংগঠন আছে যেটা কাজ করে সেটা সদর দপ্তর কোথায়? সেগুলো সদর দপ্তর হবে ভিয়েনা। তার মানে এটা সঠিক উত্তর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। ঠিক আছে, ওকে। 46তম বিসিএস এর কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন দেখেন, উইপো, WIPO, উইপো, এটা সদর দপ্তর কোথায়? দুইটা বিসিএস আছে, দুইটা, 42তম বিসিএস, 32তম বিসিএস, দুইটা বিসিএস আছে। উইপো, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, উইপো, ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, শুরু ডব্লিউ দিয়ে, শেষ হচ্ছে ও দিয়া। তাহলে সদর দপ্তর কোথায় বলেন? উইপো সদর দপ্তর কোথায়? তাহলে ডব্লিউ দিয়ে শুরু, ও দিয়ে শেষ, সদর দপ্তর কোথায় হবে? জেনেভা। গুড। উইপো বলেন তো উইপোর প্রধান একটা কাজ কি? প্রধান কাজ হচ্ছে এই যে আমাদের যে আমরা দেখি জিআই পণ্য, একটা ইনফরমেশন লেখা না, এই যে জিআই পণ্য, জিআই পণ্য ঘোষণা করে উইপো। জিআই পণ্য ঘোষণা করে কে? উইপো। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেটা আছে উইপো, আমাদের আমরা দেখি এখন 30টা বা 31টার মতো এখানে জিআই পণ্য আছে আমাদের দেশে। এই জিআই পণ্য ঘোষণা করছে উইপো। ওকে, তাহলে অনেকেই পারছেন জেনেভা। হ্যাঁ, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, দেখেন, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, তাইলে খাদ্য ও কৃষি, ফুড মানে কি? খাদ্য, এগ্রিকালচার মানে কৃষি, তাইলে খাদ্য ও কৃষি সংক্রান্ত কোথায় বলেন তো? খাদ্য ও কৃষি সংক্রান্ত সদর দপ্তর কোথায়? খাদ্য ও কৃষি সংক্রান্ত। আচ্ছা, বর্তমানে জিআই পণ্য হচ্ছে 31টা, কেউ বলে আবার 30টা, 31টাই ধরি আমরা। খাদ্য কৃষি সংক্রান্ত, খাদ্য কৃষি সংক্রান্ত হলে আগেই বলছিলাম খাদ্য কৃষি সংক্রান্ত সদর দপ্তর হচ্ছে রোমে। তাহলে রোম কোন দেশের? ইতালি। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেন, ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? ইউনেস্কো, ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? কমেন্ট করেন। ইউনেস্কোর প্রধান কার্যালয়, ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? রোম। দেখেন ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায়? ইউনেস্কো, গুড, প্যারিস। তার মানে ইউনেস্কোর প্রধান কার্যালয় হচ্ছে প্যারিস, ফ্রান্সে, তাই না? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখেন, এটা কি পারবেন? ইউনিডো, ইউএন দিয়ে শুরু হয়েছে, ইউএন দিয়া। আপনারা তো ইউএন দিয়ে শুরু হয়েছে বলছিলাম, ইউএন দিয়ে শুরু হলে কি হবে? এইটা দেখেই যদি নিউ ইয়র্ক মাইরা দেন তাহলে কিন্তু ভুল করবেন, কারণ এইটা দেখতে হবে কি নিয়ে কাজ করে। এটা কাজ করে কি নিয়ে? ইন্ডাস্ট্রি নিয়ে, শিল্প নিয়ে, ইন্ডাস্ট্রি, দ্যাট মিনস শিল্প। বলছিলাম যেই সংস্থা শিল্প, তারপর হচ্ছে আণবিক সংক্রান্ত, মাদক সংক্রান্ত, সেগুলো সদর দপ্তর কোথায়? সেগুলো সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। ঠিক আছে, গুড, এই তো পারতেছেন, ভিয়েনা। তাহলে ইউনিডোর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা, কারণ ইউনাইটেড নেশন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, শিল্প সংক্রান্ত। তার মানে শিল্প সংক্রান্ত হলে কোথায়? ভিয়েনা। যদিও শুরু হয়েছে ইউএন দিয়া, বাট শিল্প সংক্রান্ত, এই জন্য এটা কোথায় হয়ে গেছে? ভিয়েনা হয়ে গেছে। গুড, তার মানে সঠিক আনসার কোনটা? ভিয়েনা। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, আইএমএফ, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, আইএমএফ এর সদর দপ্তর কোথায়? দেখি কে পারেন। আইএমএফ, একটু পরে কঠিন হয়ে গেছে এটা, তাই না? আইএমএফ এর সদর দপ্তর, এটা পারা কঠিন হয়ে গেছে। ও সরি, অন্যটা এসে পড়ছে। আইএমএফ, এই যে আইএমএফ, আইএমএফ এর সদর দপ্তর বলেন। আচ্ছা, তাহলে বলছিলাম অর্থ ও মুদ্রা সংক্রান্ত যদি হয় সেটা হচ্ছে ওয়াশিংটন ডিসি নাকি নিউ ইয়র্ক। এইখানে তো ঝামেলা বাজাইবেন আপনারা। আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এখন দেখেন ওয়াশিংটন ও যুক্তরাষ্ট্রের আর নিউ ইয়র্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের। এখন তো এইখানে একটা কনফিউশনের জায়গা, তাই না? বলেন ওয়াশিংটন নাকি নিউ ইয়র্ক? বললাম যে অর্থ মুদ্রা সংক্রান্ত জিনিসটা আমেরিকানরা নিজেদের কাছে রাইখে দিছে। কিসের জন্য রাইখে দিছে? যে টাকা পয়সা ব্যাপারটা আমাদের কাছে ইম্পর্টেন্ট।
টাকা পয়সার আমাদের কাছে ইম্পর্টেন্ট, এই জন্য আমরা এটা রাজধানী লিখে দিলাম। তাহলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, এখানেই হচ্ছে এটা সদর দপ্তর অবস্থিত। তার মানে কোথায়? ওয়াশিংটন। ওকে, নেক্সট দেখেন, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর, আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন IAEA, এটা সদর দপ্তর কোথায় হবে? দেখেন কয়টা বিসিএস আছে আপনি একটু কল্পনা করেন, এখানে দেখেন কয়টা বিসিএস আছে, 3টা বিসিএস অলরেডি আছে, 11তম বিসিএস, 21তম বিসিএস, 36তম বিসিএস, 3টা বিসিএস আসছে, চিন্তা করতে পারেন আপনি। এবার 45তম রিটেন কোশ্চেন, যেহেতু আমি বিসিএস এর রিটেন দিছি, এই রিটেন কোশ্চেনও কিন্তু এইটা আসছে, আপনি কল্পনাও করতে পারবেন না এটা কত বেশি ইম্পর্টেন্ট। তাহলে IAEA বা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, আণবিক শক্তি কমিশন। অনেকে কমেন্ট করতেছেন, অনেকে কমেন্ট জেনেভা, মাসুম বিল্লাহ ভিয়েনা অস্ট্রিয়া, হ্যাঁ মামুন বিশ্বাস মনের সৌন্দর্য, ওকে গুড, ভিয়েনা, তানজিল আক্তার ভিয়েনা, আমিনুর রহমান গুড। এই যে তাহলে IAEA সদর দপ্তর কোথায়? ভিয়েনা। জাতিসংঘের যেগুলো হচ্ছে শিল্প, তারপর হচ্ছে আণবিক, মাদক, এগুলোর সদর দপ্তর হচ্ছে ভিয়েনা। ওকে, এরপর দেখেন বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে? দেখেন তো কততম বিসিএস আসছে, এই যে 4-5 দিন আগে যে বিসিএস দিল 46, সেখানে আসছে বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য পদ লাভ করে? কত সালে? কমেন্ট করেন কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ ILO, বলেন বাংলাদেশ কত সালে এই সংস্থার সদস্য পদ লাভ করছে এবং ILO এর সদর দপ্তর কোথায়? সদর দপ্তর কোথায়? আর বাংলাদেশ কত সালে এটা সদর দপ্তর, এইটার সংস্থায় সদস্য পদ লাভ করছে? 1974 সালে একজন লিখছেন, না 74 না, ভুল, 1974 না, বলেন ভালো করে বলেন। ঘাসফুল 73 না, তাসফির রহমান 74 না, হয় নাই, কেউ পারেন না? এটা কি খুব বেশি ক্রিটিক্যাল কোশ্চেন হয়ে গেল? সোহাগ ভাই বলতে শুনেছি 76, সোহাগ ভাইয়ের উত্তর ভুল, দেখি কারা পারেন। আচ্ছা, মুন্নি 1972, আরেকজন লিখছে ILO এর সদর দপ্তর রামাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতক্ষণ কি পড়ে নিলাম? I দিয়ে শুরু, O দিয়ে শেষ, তার ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায়? জেনেভায়। বলছিলাম ম্যাক্সিমাম সদর দপ্তর কোথায়? জেনেভায়। তাইলে ILO এর সদর দপ্তর হচ্ছে জেনেভা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা। এটাই বাংলাদেশ এখনো ভুল পারতেছেন না, এখনো একজনে 2বার 3বার করে কমেন্ট করছেন, 72 কমেন্ট করছেন, 72 না সরি 74% ভুল, 73% ভুল, 76 করছেন সেটাও ভুল, 3টে করছেন 3টেই ভুল, আল্লাহ। তাহলে বাকি থাকলো 72। তাহলে বাংলাদেশ ILO এর সদর দপ্তর, ILO এর সদস্যপদ লাভ করছেন 1972 সালে। আর এই যে দেখেন I দিয়ে শুরু, O দিয়ে শেষ, দ্যাট মিন সদর দপ্তর কোথায়? জেনেভায়। ঠিক আছে, আর মাত্র 2টা কোশ্চেন আছে আমাদের। দেখেন বার্ষিক বিনিয়োগ প্রতিবেদন, একটু আগে লিখে দিয়েছি, বার্ষিক বিনিয়োগ প্রতিবেদন বা ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, একটু আগে লিখে দিয়েছি, যারা নোট করছেন দেখেন তো। ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট কি প্রকাশ করে? ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন কে প্রকাশ করে বলেন? বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন। একটু আগে বইলা দিলাম, 4টা রিপোর্ট বইলা দিলাম। বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন দেখেন 41তম বিসিএস এ আসছে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন। একটু আগে লেখাই দিয়েছি, 4টা লেখাই দিয়েছি। আপনারা এটা 100% ভুল করবেন, কারণ এই জিনিসটা একটু মনে হয় যেন ক্রিটিক্যাল, এই জন্য আমি 4টা জিনিস, দেখেন বিভিন্ন বইতে অনেক জায়গায় লেখা আছে, কিন্তু আমি 4টা জিনিসকে এক জায়গায় আনছি এজন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। বুঝতে পারছেন? 4টা রিপোর্ট লেখাই দিয়েছি, যারা লিখছেন মনে রাখেন, আজীবন কাজে লাগবে। ঠিক আছে, তাহলে বার্ষিক বিনিয়োগ প্রতিবেদন প্রকাশের কোন সংস্থা? একজনে লিখছেন, হ্যাঁ রিন্তু সরকার, আংটার, হ্যাঁ। এরপর মনের সৌন্দর্য, মনের সৌন্দর্য বারবার মন দিয়ে কমেন্ট করতেছে, দেখতেছি আমরা। আমিনুল ইসলাম, অজানা পথিক তো জানতেছে, অজানা পথিক ভালো কমেন্ট করছে, আংটার, হ্যাঁ। আপনারা সবাই মোটামুটি পারতেছেন। রাবেয়া, হ্যাঁ, ইসরাজান, স্মৃতি, গুড। মামুন বিশ্বাস, মৌসুমী, মধু, আপনারা সবাই পারছেন। ঠিক আছে, আংটার। তাইলে বার্ষিক বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কে? আংটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে উত্তর। ওকে, এরপর দেখেন লাস্ট যে কোশ্চেন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট সাম্প্রতিক একটা বিসিএস আসছে, দেখেন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট এটা কমন করেন, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট বা এটা কি বিশ্ব উন্নয়ন প্রতিবেদন, বিশ্ব বা বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদন। বৈশ্বিক উন্নয়ন প্রতিবেদন কে প্রকাশ করে বলেন?
এটা তো পারবেন। একটু আগে বললাম 4টা রিপোর্ট, বলেন। ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট কোন সংস্থা? ওয়ার্ল্ড ব্যাংক স্যার। মনে সৌন্দর্য বড় সুন্দর, হ্যাঁ। গাশফুল, ডব্লিউবি, গুড। শ্রীনা কেয়া, ডব্লিউবি। আকলিম আক্তার, ডব্লিউবি। প্রিয়াঙ্কা কুন্ড, ডব্লিউবি, গুড। দর্শক ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। তামান্না, গুড। মামুন বিশ্বাস, ঠিক আছে। বেলাল হোসেন মাহি, ঠিক আছে। তাইলে এই যে ওয়ার্ল্ড ব্যাংক ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট, এটা প্রকাশ করে কোন সংস্থা? ডব্লিউবি। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত আজকে থাকুক, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমরা আবারও কোনো ক্লাসে আমরা হাজির হব খুব ভালোভাবে। তো সে পর্যন্ত সুস্থ থাকেন। আর নাসির স্যার আমাদের মাঝে অলরেডি চলে এসেছে। নাসির স্যার তার অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করবে। আচ্ছা, ক্লাস কেমন লাগলো একটু বলেন তো আমাকে, একটু কমেন্টের মাধ্যমে জানান। আসলে ক্লাসটা কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানান। হ্যাঁ, এরপরে আমরা দৈনন্দিন বিজ্ঞানের ক্লাস দেব, আইসিটির ক্লাস দিব, ঠিক আছে। নিয়মিত ক্লাস করবেন। ফ্রি ক্লাসগুলো করলেও তো মোটামুটি অনেক দূর আগায় যেতে পারেন, তাই না? কথা বলেন না কেন? ফ্রি ক্লাসগুলো, আর আমরা রিটেনের ক্লাসটা খুব শীঘ্রই শুরু করব আপনাদের জন্য। স্যার অনেক জোশ হয়েছে ক্লাস, প্রিয়াঙ্কা নন্দিনী স্যার অনেক জোশ, জি স্যার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। দেখুন এই যে জিনিসগুলো আসলে স্যার যে শিখাইলো, এই জিনিসগুলো কিন্তু আসলে রিয়েলি মনে রাখা খুবই কঠিন, বিশেষ করে সদর দপ্তরগুলা মনে রাখা খুবই কঠিন। তা আমরা যদি এরকম জিকে যদি প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা এভাবে যদি আমরা মনে রাখি এরকম, তাহলে কিন্তু আমাদের অনেক সুবিধা। জাতিসংঘ, সদর দপ্তর, এগুলো কিন্তু মনে রাখা খুবই কঠিন। এরকম যদি আমরা আরো শিখতে পারি তাহলে অনেক ভালো হবে। তাই স্যারের ক্লাস কি আরো দিব? বলেন, স্যারের ক্লাস কি আরো দিব? স্যার একটি ত্রিভুজের 3টে কোণ না? ত্রিভুজ বানানটা ভুল। এই তো ত্রিভুজ বানান কি হবে? রসুকা। স্যার আপনার জন্য তো আর কি বানান নিয়ে খুবই টেনশনে পড়ে যায়। হ্যাঁ, এই যে ত্রিভুজ বানান কিন্তু এই রসুকা। এবং ওই দিন দেখলাম এক স্টুডেন্ট কমেন্ট করছে কি জানেন, যে নাসির স্যার দেখলে কিন্তু ধরবে। হ্যাঁ, এই যে এই ত্রিভুজ বানান কিন্তু রসুকা, তাই তো? আচ্ছা, অসাধারণ হচ্ছে, সবাই কিন্তু বলছে স্যার ক্লাসটা অসাধারণ, ফাটাফাটি ক্লাস হচ্ছে। যাই হোক, এরকম ক্লাস আপনারা প্রতিদিন করেন, ভালো। স্যার আমি 18তম নিবন্ধনে ভর্তি ছিলাম, ক্লাস করেছি, এখন আমার বোন ভর্তি হবেন প্রাইভেট নিউ ব্যাচে। কারণ প্লিজ স্যার একটু হেল্প করবেন স্যার। মনের সৌন্দর্য বড় বানানটা অনেক সুন্দর করে লিখেছে, ভেরি গুড। আচ্ছা, এই নাম্বারে কল দিন তাহলে। আমরা 017 এই যে 55072190, এটা আমার নাম্বার। এই নাম্বারে আপনি ক্লাস শেষে আমাকে কল দিন, ওকে? আচ্ছা, দেখি অসাধারণ ক্লাস। জি স্যার, আরও ক্লাস চাই। আচ্ছা, আইসিটি ক্লাস চাই। আইসিটি ক্লাস আমাদের তহিদ স্যার নেবেন, ঠিক আছে? আর মমিনুল স্যার নেবেন। মমিনুল স্যার এবং তহিদ স্যার আইসিটির অনেক বস, দুইজনই আইসিটি ক্লাস দিব আমরা। দৈনন্দিন বিজ্ঞান ও সোহান স্যারের ক্লাস দিব খুব শীঘ্রই, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, দেখি আর কে কে আছেন, দেখি আরও ক্লাস চাই। স্যারের ক্লাস আরও স্যার, ভেরি গুড। আচ্ছা, স্যারের ক্লাস পেইড ব্যাচে স্যারের ক্লাস আমরা দিয়ে দেবো, ঠিক আছে? এ মাসে স্যারের ক্লাস পেইড ব্যাচে যারা বিশেষ যারা সাতচল্লিশে ভর্তি আছেন তাদের আমরা স্যারের ক্লাস দিয়ে দেবো। 10 থেকে 20তম গ্রেডে যারা আছেন, প্রাইমারি অ্যাডভান্স কোর্স এবং প্রাইমারি নিবন্ধন অ্যাডভান্স কোর্সে যারা আছেন তারা আছেন। এবং স্যারের ক্লাস কিন্তু আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান কোর্সটা করতেছেন, ওই কোর্সটাও কিন্তু লিখিত পরীক্ষা স্যার কিন্তু নিচ্ছেন। অর্থাৎ সবুজ স্যার ক্লাস নেবেন, টেনশনের কোনো কারণে। আগামীকালও কিন্তু সবুজ স্যার কিন্তু আগামীকালও আমাদের এখানে ক্লাস আছে, ওকে? দেখি, আর আগামীকাল কিন্তু ভাইবার ক্লাস আছে। যারা ভাইবা দিবেন, ফ্রি ভাইবা ক্লাস আগামীকাল সন্ধ্যা 7টায়, ফ্রি ভাইবা ক্লাসও কিন্তু আগামীকাল আছে। দেখি ন্যারেশনের ক্লাস চাই। ন্যারেশনের ক্লাস তো সাইদুল স্যার অবশ্যই নেবেন ন্যারেশনের ক্লাস। সাইদুল স্যার আগামীকাল সাইদুল স্যার ক্লাস নেবেন খুলনা। সাইদুল স্যার খুলনাতে আছেন, যারা খুলনা শহরে আছেন তারা আগামীকাল খুলনাতে সাইদুল স্যার ক্লাস করতে পারেন। আর সাইদুল স্যার খুলনা থেকে আসলে হেড অফিসে আবার সাইদুল স্যার কি করবেন, আপনাদের ন্যারেশনের উপর ক্লাস নেবেন স্যার। স্যার দেখি স্যার সবুজ স্যার এর। আচ্ছা, দেখি লিখিত ব্যাচে নতুন শুরু হবে কবে? আচ্ছা, লিখিত ব্যাচ আমরা ঘোষণা দিয়ে দেবো খুব শীঘ্রই। স্যার আপনি কিছু করান, আমি কিছু করাম না, আমি এখন কিছু করা করে ভিতরে নাই। কারণ আমাদের সারা বাংলাদেশে অনেকগুলা ব্রাঞ্চ আপনারা জানেন অফলাইনে চলতেছে। এই ব্রাঞ্চগুলো কিন্তু আমাদের সেমিনার নিতে হয়, আমাদেরও ক্লাস নিতে হয়, রুটিন তৈরি করতে হয়। এই রুটিন তৈরি করতে করতে আজকে আমার জান শেষ। আচ্ছা, যাই হোক, আমাদের অফলাইন শাখার সম্পর্কে আপনাদের একটু আপডেট তথ্য দেই। আমাদের যে কুষ্টিয়া শাখাটা উদ্বোধন হবে 5 তারিখ কুষ্টিয়া সরকারি কলেজের সামনে, এবং কুষ্টিয়া যে শেখপাড়া শাখাটা ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখা, এটাও কিন্তু 5
তারিখ আমাদের উদ্বোধন হবে ইনশাল্লাহ। কুষ্টিয়াবাসী দীর্ঘদিনের দাবি ছিল যাতে আমরা কুষ্টিয়াতে একটা অফলাইন শাখা উদ্বোধন করি, ইনশাল্লাহ সেই আপনাদের দাবি কিন্তু পূরণ হতে চলেছে। তাই কুষ্টিয়া এবং শেখপাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাখা 5 তারিখ দেখা হচ্ছে আপনাদের সাথে, এবং 15 তারিখ ইনশাল্লাহ দেখা হবে যশোর শাখা উদ্বোধন হবে আপনাদের। যশোরের মানুষেরও প্রাণের দাবি ছিল। আর আমাদের যে অফলাইনের শাখাগুলো বলতেছি আমি আপনাদেরকে, আমাদের দিনাজপুর শাখা ফকিরপাড়া, এই দিনাজপুর শাখাও কিন্তু আমাদের সেমিনার আছে, আমাদের মমিনুল স্যার সেমিনার নেবেন। দিনাজপুর শাখার সেমিনার মেবি 4 তারিখ মমিনুল স্যার সেমিনার নেবেন। এরপর দিনাজপুর রংপুর শাখার সেমিনার আছেন, আমাদের রংপুর শাখার সেমিনার মেবি 3 তারিখ মনে হয়, 3 তারিখ সেমিনার হলো রংপুরে, সেটা আমাদের মমিনুল স্যার সেমিনার নেবেন। এবং বগুড়া শাখা কিন্তু আমাদের সেমিনার আছে 2 তারিখ, সেটা সেমিনারটা নেবেন আমাদের মমিনুল স্যার। এরপর আমাদের শনির একটা শাখা আছে, সেটা আপনারা সবাই জানেন মোটামুটি। এবং আমাদের খুলনা দৌলতপুরে একটা শাখা আছে, চমৎকার একটা শাখা। এবং খুলনা আমাদের শহর জেটুটপাড়া একটা শাখা আছে, সেখানে কিন্তু আমাদের সেমিনার আছে। রাহিম সুলতানা যিনি কাস্টমস কেয়ারার, তিনি কিন্তু সেখানে সেমিনার নেবেন, 18 তারিখ সেমিনার নেবেন খুলনা। এরপর দেখেন আমাদের বরিশাল একটা শাখা আছে, চমৎকার শাখা। বরিশালও কিন্তু আমার সাথে দেখা হবে 20 তারিখ 21 তারিখে আমি বরিশালে ক্লাস দেবো, খুলনাতেও ক্লাস দেবো। এবং পটুয়াখালী শাখা কিন্তু আমাদের 10-11 তারিখ পটুয়াখালী শাখায় কিন্তু সাইদুল স্যার যাবেন, সাইদুল স্যারের সাথে কিন্তু পটুয়াখালীতে দেখা হবে। এবং 11, 12, 13, 14 কিন্তু সাইদুল স্যার থাকবেন আমাদের বরিশালে। পটুয়াখালী আমাদের পৌরসভার মোড় আমাদের শাখা। এবং আমাদের কক্সবাজার শাখাটা কিন্তু আছেন, আমাদের কক্সবাজার শাখা কিন্তু এই মাসে আমাদের সব দুর্দান্ত টিচার আছেন। মমিনুল স্যার কিন্তু কক্সবাজার শাখা এবার যাবেন। তাই এই যে কক্সবাজার শাখাটা কিন্তু চমৎকার একটা শাখা, বিজিবি ক্যাম্পের পাশে। এইখানে আপনি অফলাইনে সরাসরি ক্লাস করতে পারবেন। আর আমাদের হেড অফিস হলো ঢাকা মিরপুর 10 পলপটি সামাদ ম্যানশন 3য় তলা এবং 7ম তলা। এখানেও কিন্তু আপনি অফলাইনে আপনি সরাসরি ক্লাস করতে পারবেন। আর আমাদের কিন্তু 4 তারিখ কিন্তু হেড অফিসে সামাদ ম্যানশন 3য় তলা, এখানে কিন্তু আমাদের সেমিনার অনুষ্ঠিত হবে। আর এই সেমিনারে কিন্তু আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এবার একটু দেখি আপনারা কে কোন কোর্সে ভর্তির জন্য নক দিয়েছিলেন, একটু দেখি। দেখি মনের সৌন্দর্য। আপনার এত কমেন্ট লেখার কোনো দরকার নেই, আপনাকে বলছি আমি এই নাম্বারে কল দিতে ক্লাস শেষে, আপনি এতবার কমেন্ট করেন কেন আপু? আচ্ছা দেখি আর কি আছে। স্যার ফোন নাম্বার দিয়েছে, ক্লাসে ফোন দেবেন, এত মেসেজ করা কি দরকার? দেখেন এত কেউ মেসেজ দেয় বলেন? উনি আল্লাহ গো, সব একা মেসেজ দিছে। বারবার বললাম যে ভাইয়া এই নাম্বারটা একটু কল দিয়ে। আচ্ছা দেখি প্রাইমারি নিয়োগ দিবে কি বছর? হ্যাঁ, প্রাইমারি নতুন সার্কুলার কোরবানির, এই যে আমাদের কোরবানি ঈদ আছে, এরপরে আমাদের নতুন সার্কুলার আসবে। আচ্ছা দেখি স্যার 1 থেকে 2টা মানসিক দক্ষতা ক্লাস চাই। এই যে নাজমুল হাসান, আপনি ক্লাস বানানটা ঠিক করেন, তাহলে আমি দিয়ে দিব। এটা ক্লাস না, এই ক্লাস মানে হলো সংঘর্ষ, এটা বলে ক্লাস, এটা হবে কি ক্লাস। দেখেন এই জিনিসটা আপনারা ভুল করেন আছে, ঠিক আছে না? এই জিনিসটা ক্লাস, এটা হলো সংঘর্ষ, আর এটা হলো ক্লাস, এটা লিখবেন, ঠিক আছে? আবার অনেকে দেখি লেখে লেকচার শিট, এই লেকচার শিট বানান এভাবে লেখেন, লেকচার শিট বানান এভাবে লেখেন, এগুলো কিন্তু ভুল, ঠিক আছে? হবে লেকচার শিট, এই যে লেকচার শিট, এইগুলো কিন্তু ভুল করেন আপনারা। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু দেখি আর কি কমেন্ট করতেছে। স্যার হাইলাইট শীট পাবো কখন দিন? আপনি শীট পাবেন না, কারণ আপনার এই শীট বানান ভুল, শীট বানান ঠিক করেন, তারপর আপনার কমেন্টের আমি জবাব দেবো। স্বাস্থ্য সহকারী পদের জন্য লিখিত সাজেশন চাই। স্বাস্থ্য সহকারী এটা হলো অবশ্যই আপনাদের লিখিত হয়, আপনি 10 থেকে 20তম গ্রেডের কোর্সটা করেন, তাহলে আপনি ওখানে সবকিছুই পেয়ে যাবেন। আচ্ছা দেখি আর কি আছে। স্যার আপনার অফলাইনে অনেক কিউট, স্যার আপনার অফলাইনে অনেক কিউট লাগে। নিলয় হাসান ইয়াকুম, এই যদি কোনো একটা সুন্দরী মেয়ে কইতো আমারে, স্যার আপনার অফলাইনে দেখতে চমৎকার লাগে, আমি রাতে ঠিক ঘুমাইতে পারতাম না, বুঝছেন? কলিজাটা জুড়াই গেল। যাই হোক, কোনো মেয়েরা তো আমাকে পছন্দ করে না, ছেলেরাই বেশি করে। যাই হোক, এক ছেলে মানুষ নিলয় হাসান বলছে, থ্যাংক ইউ নিলয় হাসান, তিনি বলেছেন আমাকে নাকি অফলাইনে অনেক কিউট লাগে, বুঝছেন? থ্যাংক ইউ। আচ্ছা দেখি এরপর কি আছেন। প্রাইমারি নতুন হাইলাইটস কবে দিবেন? প্রাইমারি নতুন হাইলাইটস দিতে এখন থেকে 10 দিন গুনবেন হাতে, 10 দিন পরে পাবেন, কারণ নতুন আপডেট প্রশ্নগুলো সব চেঞ্জ করে ফেলছি আমরা। আর এর আগে আমরা 10 থেকে 20তম গ্রেড হাইলাইটস আমরা আগামীকাল প্রেসে যাবে ইনশাল্লাহ, 3-4 দিনের ভিতরে মনে হয় যে আপনাদেরকে আপনারা পৌঁছে দিতে পারবো। সরি স্যার, আসলে দেখি আমি কি লিখছে। সরি স্যার, আসলে আমি একটু বেশি এক্সাইটেড। ভাইয়া বেশি এক্সাইটেড হওয়া যাবে না, কারণ কোনো কিছুতেই তাড়াতাড়ি যদি উত্তেজিত হয় তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবেন। সুতরাং বেশি উত্তেজিত হওয়া যাবে না, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবেন, ঠিক আছে? বেশি এক্সাইটেড হওয়া যাবে না। দেখি আর কি স্যার 46তম কোর্সে ভর্তি ছিলাম, এখন 10 থেকে 20তম গ্রেডে ভর্তি হলে কোনো অফার পাবো কি? হ্যাঁ শরীফা, আপনি পাবেন। আপনি মাত্র 1650 টাকায় ভর্তি হতে পারবেন, অর্থাৎ 1950 টাকা আপনাকে দিতে হবে না, আপনাকে দিতে হবে মাত্র 1650 টাকা। তা 1650 টাকা দিয়ে আপনি ভর্তি হয়ে যাবেন। শরীফ স্যার আজকে 47 বিসিএস একটা অফার দেন। এমডি স্যার এগুলো 47তম বিসিএস যারা করবেন, ভাইয়া অফার 47তম বিসিএস একটা অফার আমি তো দিয়ে দিলাম। 47তম বিসিএস এখন চমৎকার একটা অফার চলে, এটা হলো এখন
4000 টাকা ছিল, আপনি 4000 টাকা আমাদের কোর্সটা। আপনারা যাদের আর্থিক সমস্যা তারা 3500 টাকা দিয়ে দেন, কারণ ভাই এখানে আমাদের লেকচার শিট আমরা পাঠাই দিই, আমরা তো কোনো পিডিএফ দেই না, লেকচার শিট কুরিয়ারে পাঠাই দিই। অনেক খরচ ভাইয়া, অনেক খরচ। আর আমাদের টিচারগুলো কিন্তু যদু মধু কদু কোনো টিচার কিন্তু আমরা দিয়ে কিন্তু এই বিসিএস এর ক্লাস নেওয়াই না বা কোনো কোর্সে দেখেন আমরা না। আমরা কিন্তু যে শিক্ষকরা সম্মানিত শিক্ষক যারা ক্যাডার আছেন এখানে, মনে করেন আমি সারা মনে হয় সবাই মনে বস। এই যে দেখেন বিএ স্বাস্থ্য বিসিএস ব্যাচে যারা ক্লাস করে নিয়মিত, তারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আমাদের এখানে টিচার কোয়ালিটিটা কেমন। আমরা এখানে কিন্তু ভালো ভালো ব্র্যান্ডের টিচার ছাড়া কিন্তু আমরা জব মেডিসিনে নেই না, ঠিক আছে। আমাদের জব মেডিসিন যদি কারো ক্লাস আপনাদের খারাপ লাগে আমাদের ফোন করে বলবেন, তার ক্লাস আর দ্বিতীয়বার এই জব মেডিসিনে দেওয়া হবে না। আপনি ভাই ওই 3500 টাকা দিয়ে ভর্তি হয়ে যান, ওকে। আচ্ছা এবার দেখি হাইলাইটস কবে পাবো স্যার, যদি বলে দিলাম আজকে স্বাস্থ্য ভিতরে। আশা দেখি আশা আমাদের বাড়িতে বেড়াতে আসবে স্যার, ওকে থ্যাংক ইউ আপু। স্যার সুমাই ইসলাম আমারে বলছিল আপনাকে কিউট লাগে। ও সুমাই ইসলাম বলছিল, মানে তুমি নিজে বলো না, এটা কোনো কথা? আচ্ছা দেখি এবার জিও মাই ডিয়ার স্যার, ইউ আর মাই ইন্সপায়ার বস। ওকে দেখি স্যার এই বছর প্রাইভেট স্যারকে দিলে আমি ভর্তি হবে। ওকে বেবি, আমি তো বলেই দিলাম যে এবছর আসবে, যে এই সার্কুল তো আসবেই, কিন্তু ঈদের আগে আসবে না, কোরবানি ঈদের পরে আসবে। আর যারা অ্যাডভান্স প্রাইমারি কোর্সে ভর্তি হবেন, অ্যাডভান্স প্রাইমারি কোর্সটা এখন থেকেই করেন ভাইয়া, অন্যের জন্য বসে থাকেন না। কারণ ওই যে সার্কুলার কবে দিবে, এরপর কোর্সে ভর্তি হবেন, এরপর পড়াশোনা শুরু করবেন, এগুলো না করে অ্যাডভান্স প্রাইমারি কোর্সটা করেন। আর এই কোর্স ফি হলো মাত্র অনলি 2200 টাকা। এটা কিন্তু অনলি 2200 টাকা দিয়েছি আমরা। দেখে এরপরে কি আছে স্যার, কোন নম্বরে যোগাযোগ করবো? স্যার সমস্যা নেই, আমার নাম্বারটা যে দিয়েছিলাম ওই নাম্বারটা আপনি যোগাযোগ করে 01755072190, ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করেন। আচ্ছা দেখি রংপুর ব্রাঞ্চের অফলাইন কোর্সে 11 থেকে 2 ফি কত? রংপুর ব্রাঞ্চে আপনি কল দেন, আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। আমরা কিন্তু দেখতে আসা রংপুর ব্রাঞ্চে যোগাযোগ করেন। আচ্ছা স্যার বাগদার উপর একটা ক্লাস, বাগদার উপর আবার ক্লাস নেওয়া লাগে? বাগদারা এটা তো সহজ, এগুলো আবার কি পড়ামো কোন? এটা কোনো কথা? স্যার আমার শুধু একটা সুযোগ আছে প্রাইমারি আবেদন করার। ওকে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা দেখি আর কোনো কমেন্ট আছে? আচ্ছা যাই হোক, আমি বলে দিলাম যে আপনাদের যাদের 47, যাদের এবার বিসিএস পরীক্ষা খারাপ হয়েছে তারা 47 জন ভালো করে প্রস্তুতি নেন। যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছেন তারা এই কোর্সটা করে ফেলেন। আর যাদের আর্থিক সমস্যা বেশি তারা 3500 টাকা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আর অ্যাডভান্স প্রাইমারি 2200 টাকা। আর অ্যাডভান্স যারা 19তম নিবন্ধন, অ্যাডভান্স যারা 19তম নিবন্ধন, এটা এই দেখেন ওই আপুটা মনে অনেক, এই যে মনের সৌন্দর্য আপু, তুমি মনে অনেক এক্সাইটেড রিয়েলি, তুমি এখনই আমারে কল দিয়ে দিচ্ছ। স্যার বিয়েটা করে ফেলেন, না হলে মেয়েদের চোখ লাগবে। ওরে বাবারে চোখ লাগুক, কেউ তাইসে কয় না আই লাভ ইউ, কয় কে তো কয় না। আচ্ছা দেখি, আচ্ছা এটাও 2200 টাকা, কিন্তু এটাও 2200 টাকা। আর 10 থেকে 20তম, এই 10 থেকে 20তম গ্রেড, একদম যাদের একদম খুব কম সময় একটা চাকরি দরকার, কম সময় একটা বিয়ে করা দরকার, খুবই 3 থেকে 4 মাস একদম গভীরভাবে নিবিড় পর্যবেক্ষণের মধ্যে পড়াশোনা করে একটা জব দরকার বিভিন্ন মন্ত্রণালয়ে, তারা করবেন এই 10 থেকে 20তম গ্রেড। ছোট ছোট চাকরি হবে এটা। তো এই 10 থেকে 20তম গ্রেড, এটা কোর্স ফি হলো ভাইয়া 2200 টাকা। অফার দিয়ে দিলাম 1950 টাকায় ভর্তি হতে পারবেন। আর যে কোনো কোর্সে আমাদের ভর্তিকৃত স্টুডেন্টের জন্য এটা হলো 1650 টাকা। ওকে 01755072190 এটা আমারই নাম্বার। এই নাম্বারে আপনি টাকা পাঠায়া আমাদেরকে একটু কল দিয়ে, ওকে। হ্যাঁ অনেক রাত হলো না? ওরে দেখি আর কোনো প্রশ্ন? আমাদের আসলে সম্মানিত শিক্ষকদের যারা ক্লাস আমাদের নিয়মিত ক্লাস নেবেন তাদের ক্লাস কিন্তু আমরা উন্মুক্ত করে দিই। তারপরে কিন্তু যাচাই বাছাই করে আপনারা ভর্তি হতে পারেন। এরকম না যে আমরা একজন টিচারকে দেখাইলাম তাকে ভিতরে আর ক্লাস দিব না, যে ফ্রি ক্লাস দেখাইলাম এক স্যারকে, ভিতরে ঢুকিয়ে দেখলেন কোর্সে ভর্তি হওয়ার পর দেখলেন অন্য টিচার। এরকম কিন্তু জব মেডিসিন না। জব মেডিসিন যেসব টিচারদের দেখতে পাচ্ছেন যারা ভালো ক্লাস নেন সবসময়, তাদেরকেই কিন্তু আমরা পেইড বেজের ক্লাসও আমরা দিয়ে থাকি। ওকে স্যার আমার নাম সজল দেবেন। স্যার নিবন্ধন রেজাল্ট কখন দিবে? ওকে যাই হোক, অনেক রাত হয়েছে। আল্লাহ হাফেজ।